বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ অনলাইন ক্লাস কার্যক্রমের অংশ হিসেবে আমি একাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে আলোচনা করছি। আলোচনার শুরুতেই আমরা ঘর্ষণ বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। কোনো বস্তু যখন আরেকটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন ওই বস্তুর স্পর্শক তলে যে বাধা বল কাজ করে এটি হলো ঘর্ষণ। এই ঘর্ষণ বলের ক্ষেত্রে আমাদের স্থিতিকোণ বা নিশ্চল কোণ বলে একটি বিষয় আছে। যখন আমরা কোনো বস্তুকে আনত তলে অবস্থান করাই তখন এটিকে একটি নির্দিষ্ট কোণে অবস্থান করাতে হয়। সর্বোচ্চ যে কোণে অবস্থান করালে কোনো বস্তুটি তার ওজন বলের কারণে নিম্নগামী হওয়ার চেষ্টা করে সেই কোণকেই বলা হয় স্থিতিকোণ বা নিশ্চল কোণ। এরপর দেখব গতীয় বা ঘর্ষণ গুণাঙ্ক। যখন কোনো ব্লক অথবা তলের উপর গতিশীল কোনো বস্তু প্রতিক্রিয়া সৃষ্টি করে তখন সেই প্রতিক্রিয়াকে অভিলম্বিক প্রতিক্রিয়া, গতীয় ঘর্ষণ বল এই দুই আকারে আমাদের কাছে উপস্থাপিত হয়। গতীয় ঘর্ষণের সূত্র অনুসারে লম্ব প্রতিক্রিয়া এবং গতীয় ঘর্ষণ বল পরস্পরের সমানুপাতিক। এরপর দেখব ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে। কোনো বস্তু যখন একটি বস্তুর উপর দিয়ে চলার চেষ্টা করে তখন গতীয় ঘর্ষণ বল এবং অভিলম্বিক প্রতিক্রিয়ার অনুপাত কে আমরা গতীয় ঘর্ষণ গুণাঙ্ক বলে থাকি। এরপরে দেখব আবর্ত ঘর্ষণ। যখন একটি বস্তু আরেকটি বস্তুর উপর দিয়ে গড়িয়ে চলে তখন যে ঘর্ষণ বল সৃষ্টি হয় সেটিকে বলা হয় আবর্ত ঘর্ষণ। আবর্ত ঘর্ষণ অবস্থায় যখন কোনো বস্তু চলে তখন তার অভিলম্বিক প্রতিক্রিয়া এবং আবর্ত ঘর্ষণ বল পরস্পরের সমানুপাতিক হয়ে থাকে। এটিকে আবর্তন ঘর্ষণ গুণাঙ্ক বলা হয়। এরপরের আলোচনার বিষয়বস্তু নিউটনের গতিসূত্র। নিউটন গতি বিষয়ক মৌলিক তিনটি সূত্র প্রদান করেন। তার এই সূত্রের প্রথমটি হলো বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। আমরা এই সূত্রের মূল ব্যাখ্যাতে জড়তার বিষয়টি বুঝতে পারি যে বস্তু যেমন আছে তেমন থাকতে চাওয়ার এই ধর্মটি হলো জড়তা। আর এই জড়তাকে দুভাগে ভাগ করা হয়, একটি হলো স্থিতি জড়তা, অন্যটি হলো গতি জড়তা। স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে চায় এই ধর্মকে বলা হয় স্থিতি জড়তা। আর গতিশীল বস্তু চিরকাল একই গতিতে একইভাবেই চলতে চায় এই জড়তাকে বলা হয় গতি জড়তা। আমরা এখানে বেশ কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব। হঠাৎ দাঁড়িয়ে থাকা বাস যদি চলা শুরু করে তাহলে যাত্রীরা শান্ত পিছন দিকে হেলে পড়ে। এটা স্থিতি জড়তার কারণে হয়ে থাকে। কারণ বাস যখন হঠাৎ করে যখন গতিশীল হয় তখন বাসের সাথে
শরীরের নিচের অংশ যাত্রীর গতিশীল হয়, কিন্তু উপরের অংশ তখনও স্থিতি জড়তার জন্য সে ওই স্থানে স্থির থাকতে চায় এবং এই কারণে সে পিছনের দিকে হেলে পড়ে। ধুলাময় কোনো পোশাককে লাঠি দ্বারা আঘাত করলে দেখা যায় পোশাকটি লাঠির আঘাতে সরে যায় আর ধুলো ময়লাগুলো নিচে পড়ে। এটিও স্থিতি জড়তার কারণেই ধুলো ময়লাগুলো একই স্থানে আটকে থাকে এবং পরে নিচে পড়ে যায়। আমরা চিত্রে দেখতে পাচ্ছি একটি পোস্ট কার্ডের ওপর মুদ্রা নিয়ে যদি আমরা খুব জোরে যদি টোকা দেই তাহলে স্থিতি জড়তার কারণে মুদ্রাটি একই স্থানে অবস্থান করবে এবং পোস্ট কার্ডটি ওখান থেকে সরে যাবে, ফলে এটি মুদ্রা ওই পাত্রে রাখা তরলের মধ্যে নিচে পড়ে যাবে। এটি স্থিতি জড়তার কারণেই হয়ে থাকে। এরপর দেখব আমরা গতি জড়তা কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে গাড়িতে চলমান অবস্থায় পাশাপাশি বসা দুইজন বন্ধু একই সাথে একই দিকে একই বেগে চলছে, পরস্পরের সাপেক্ষে এখানে অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। এই গতিশীল অবস্থায় এরা সব সময় গতিশীল থাকতে চাবে। এই যে গতিশীল বস্তু গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার এই ধর্মই হলো গতি জড়তা। এই চলন্ত গাড়ি অথবা বাস যদি হঠাৎ করে থেমে যায় বা ব্রেক কষে তাহলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ ব্রেক কষার সাথে সাথে শরীরের নিচের অংশ সাথে সাথেই আটকে যায়, কিন্তু উপরের অংশ তখনও ওই একইভাবেই গতিশীল থাকতে চায়। আর এই কারণে দেখা যায় যে এই বস্তুটি গাড়ির সাথে সাথেই তার দেহটি একইভাবেই আটকে যায়, কিন্তু অন্য অংশটি তার শরীরের ওপরের অংশটি তখন সামনের দিকে ঝুঁকে পড়ে। ধাবমান ঘোড়ার পিঠে যখন আমরা উঠতে চাই তখন লাফ দিয়ে ওঠার আগেই আমাদেরকে অবশ্যই ঘোড়ার সাথে দৌড়াতে হয় এবং দৌড়ানোর পরেই এটি আমরা ঘোড়াতে সহজে উঠতে পারি। এভাবে আমরা অনেক গতি জড়তার উদাহরণ আমরা দিতে পারি এবং সাধারণত আমরা অনেক সময় খেলার ধুলার ক্ষেত্রে দেখে থাকবো যে লং জাম্প করার সময় যারা লং জাম্পে অংশগ্রহণ করে তারা অনেক দূর থেকে এসে তারপরে সেখানে জাম্প করে। এটা তারা গতি জড়তাকে কাজে লাগিয়ে তারা অনেক দূর পর্যন্ত জাম্প করতে পারে। আমরা এরপরে দেখব নিউটনের গতির দ্বিতীয় সূত্র। নিউটন ভর, বল এবং ত্বরণ এই তিনটি সম্পর্ককে সূত্রের আকারে আমাদের কাছে উপস্থাপন করেন তার দ্বিতীয় সূত্রের মাধ্যমে। এই সূত্রের মৌলিক কথা এরকম যে কোনো বস্তুতে যত বেশি বল প্রয়োগ করা হবে বস্তুর ত্বরণ তত বেশি হবে, অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। এই সূত্রের গাণিতিক রূপ আকারে আমরা পেয়ে যাব F সমান ma, অর্থাৎ বল ইজিক্যাল টু ভর গুণন ত্বরণ। আমরা যদি কোনো বস্তুতে একাধিক বল প্রয়োগ করি সেক্ষেত্রে বলের ইকুয়েশনটা হবে F সামেশন অফ F ইজিক্যাল টু m1 f1 f2 f3 থেকে fn পর্যন্ত। এইগুলো মিলেও কিন্তু আমাদের ওই F সমান m এর সূত্রটি লেখা যাবে, যেটার গাণিতিক রূপ এখানে দেয়া আছে, সামেশন অফ F ইজিক্যাল টু ma। নিউটনের এই গতির দ্বিতীয় সূত্রের মৌলিক কিছু তাৎপর্য আছে, আমরা তাৎপর্যগুলো বোর্ড শেয়ারের মাধ্যমে তোমাদেরকে দেখাই দিচ্ছি। দ্বিতীয় সূত্রে আমরা পাবো F ইজিক্যাল টু ma। এখানে m হলো ধ্রুবক, সুতরাং ধ্রুবককে উঠাই দিলে আমরা যদি সমীকরণটাকে একটু ভিন্নভাবে লিখি,
এম এ ইজ ইকুয়াল টু এফ, অতএব এ ইজ ইকুয়াল টু 1/m ইন্টু এফ। এম যেহেতু ধ্রুবক সেই কারণে 1/m এটিও একটি ধ্রুব সংখ্যা হবে। এই ধ্রুব সংখ্যাকে যদি আমরা এখান থেকে উঠায় দেই তাহলে এ ইজ ইকুয়াল টু আসবে এ ভেরিজিয়াস এফ, অর্থাৎ যত বেশি বল প্রয়োগ করা হবে বস্তুতে ভরবেগের পরিবর্তন তথা ত্বরণ তত বেশি ঘটবে। এটি নিউটনের গতির দ্বিতীয় সূত্রের মৌলিক তাৎপর্য। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি কোনো বস্তুতে যত দ্রুত বল প্রয়োগ করা হবে, যত বেশি বল প্রয়োগ করা হবে বস্তুর ভরবেগের পরিবর্তন তথা ত্বরণ তত বেশি হবে। বল প্রয়োগ যদি না হয় তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তন শূন্য হবে, সেক্ষেত্রে বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না। আমরা এই সম্পর্কটিও পরবর্তীতে বোর্ড শেয়ারের মধ্য দিয়ে দেখায় দিচ্ছি। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। এখানে বাহ্যিক বল যদি প্রযুক্ত না হয়, কোনো বল প্রযুক্ত হলো না, সরি, তাহলে এফ ইজ ইকুয়াল টু 0 হবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি এম এ ইজ ইকুয়াল টু 0, এম নট ইজ ইকুয়াল টু 0। এম এর মান কখনোই শূন্য হতে পারে না, কারণ এম হলো ভর। এই কারণে তখন আমরা লিখতে পারি এ ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এফ এর মান শূন্য হলে বস্তুর ত্বরণ শূন্য হয়। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ বাই টি ইজ ইকুয়াল টু 0। অতএব ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 0। অতএব আচ্ছা, আমরা নিচেই মনে হয় লিখতে পারবো ইনশাল্লাহ, ভি ইজ ইকুয়াল টু ইউ, অর্থাৎ শেষ বেগ এবং আদি বেগ এই দুটি পরস্পর সমান হয়। তো বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুর ত্বরণ শূন্য হবে এবং সেক্ষেত্রে শেষ বেগ এবং আদি বেগ একই থাকবে। এটি নিউটনের দ্বিতীয় সূত্রের মূল ব্যাখ্যা। আমরা এরপর আলোচনা করব নিউটনের গতির তৃতীয় সূত্র নিয়ে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমরা যদি কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ করি তাহলে এটি হলো ক্রিয়া বল, বস্তুও উল্টা দিকে বিপরীত ভাবে বল প্রয়োগ করবে, সেটি হলো প্রতিক্রিয়া। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, আর বিপরীতমুখী হওয়ার জন্যই আমাদের মাইনাস চিহ্ন ইউজ করতে হয়। আমরা যদি কোনো জায়গায় দাঁড়িয়ে থাকি অথবা কোনো বেঞ্চে বসে থাকি তাহলে আমাদের ওজন বল কাজ করবে খাড়া নিচের দিকে, আর এর প্রতিক্রিয়া কাজ করবে খাড়া উপরের দিকে। এই ক্রিয়া এবং প্রতিক্রিয়া পরস্পর সমান হবে। এটি নিউটনের তৃতীয় সূত্রের মূল কথা। এই নিউটনের তৃতীয় সূত্রের আলোকে পরবর্তীতে আমরা অনেক সূত্রের প্রতিপাদন এবং বিষয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। আমরা এই বিষয়টি সামনের ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।